হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা ক্লাস 10-এর আলো চ্যাপ্টারের আলোর প্রতিসরণটা পড়বো। প্রতিসরণের সূত্র বলে জানবো, প্রিজম জানবো আর কাঁচের স্ল্যাব। এ দেখো প্রিজম বা প্রিজম মেনলি ইম্পর্টেন্ট কোথায় না, প্রিজম দিয়ে কোথাও প্রতিসারক তল প্রান্তরেখা এগুলো আসে। আর কাঁচের স্ল্যাবের কাঁচের স্ল্যাবের প্রমাণ আসে যে পার্শ্বীয় পরিবর্তন হয় বা এটা কী ঘটনা ঘটে সেটা কিন্তু আসে। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই আজকের ক্লাসে। দেখো, প্রতিফলনের কনসেপ্ট কিন্তু অলরেডি আমরা শিখে গেছি। কোথায় কিভাবে প্রতিফলন ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয় আমরা জেনে গেছি। এবার একটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে প্রতিসরণ। প্রতিফলন আমরা শিখে গেছি আর প্রতিফলন শিখবো। তো আমরা অলরেডি দর্পণ প্রতিফলনের হিসাবে জানি, কিন্তু প্রতিসরণের জন্য আমাদের কিন্তু লাগে লেন্স। এবার প্রশ্ন হচ্ছে, এই যে লেন্সটা কোথায় ব্যবহার হয় এবং কোন শর্তের ওপর কাজ করে? প্রতিসরণের সিম্পল যে জিনিসগুলো কম বেশি আমরা জানি। তো প্রথম যদি আমরা প্রতিসরণ সম্বন্ধে জানতে চাই, প্রতিসরণ সম্বন্ধে জানতে চাইছি, তা প্রতিসরণে অ্যাকচুয়ালি কি হয় বলছে, আলো কি করছে, এটা একটা মাধ্যম, ঠিক আছে? তো একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসছে, মানে একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যম থেকে, ঠিক আছে, ভিন্ন ঘনত্বের একটা স্বচ্ছ সমসত্ব মাধ্যমে আসছে। কেমন ভাবে পড়ছে আলোটা? আলোটা তির্যক ভাবে পড়ছে। কেমন ভাবে পড়ছে আলোটা? তির্যক ভাবে পড়ছে, ঠিক আছে? তখন অ্যাকচুয়ালি আলোটা যাওয়ার কথা ছিল কেমন, দেখো একটু বেঁকে আছে। আমরা যদি বলি আলোটার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কেমন, এরকম ভাবে যাওয়ার কথা ছিল, দুই মাধ্যমের বিভেদ তল থেকে, ঠিক আছে? কিন্তু আমরা দেখলাম কখনো কখনো এই দিকে মুভ করছে আলোটা, অথবা কখনো কখনো এই দিকে মুভ করছে, যে পারফেক্ট এই জায়গায় দিয়ে যাচ্ছে না। এটার বেসিক এক্সাম্পল যদি বলি, তা বেসিক এক্সাম্পল কি আছে? এর বেসিক এক্সাম্পল জানতে গেলে তোমাদের বলি, ধরো তোমরা একটা কাঁচের গ্লাস দেখবে তোমাদের বাড়িতে কম বেশি সবার আছে, ঠিক আছে? অনেক সময় মায়েরা কি করে, বাড়িতে কাঁচের গ্লাস এলে, মানে গেস্ট এলে তবেই কাঁচের গ্লাস বেরোয়, না হলে বেরোয় না। আমাদের বাড়িতে তো হয় শিওর, ঠিক আছে? তো কাঁচের গ্লাসে কি করবে, একটা পেন্সিল ডুবিয়ে দেবে, ঠিক আছে? দেখবে মনে হবে পেন্সিলটা না কিছুটা বেঁকে গেছে। এই যে বেঁকে যাচ্ছে, এর একটাই কারণ, সেটা হচ্ছে প্রতিসরণ। সেটা কি? প্রতিসরণ, ঠিক আছে? তো এবার আসি, যেটা অলরেডি আগে পড়ে এসছো সেই সম্বন্ধে জাস্ট একটুখানি বলে দিই। কি বলবো, দেখো আমি ধরলাম এটা ঘন মাধ্যম আর এটা নিচেরটা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে? আর একটা ধরলাম ওপরেরটা লঘু মাধ্যম আর নিচেরটা কি মাধ্যম? ঘন মাধ্যম, ঠিক আছে? জানি এই দুটো। এবার আমি ধরছি, মানে আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, ঘন মাধ্যম থেকে কোথায়? এটা দুই মাধ্যমের বিভেদ তল বলে এটাকে, ঠিক আছে? কোথায় আসছে? লঘু মাধ্যমে আসছে। আমি ধরো বললাম জল থেকে বায়ুতে যদি কোনো আলো আসে, তাহলে সেটা কেমন হবে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, কারণ জল ঘন মাধ্যম আর বায়ু হচ্ছে লঘু মাধ্যম। তাহলে এদের যাওয়ার কথা কেমন? অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কেমন? এইভাবে। কিন্তু কি হচ্ছে দেখো, ঘন থেকে লঘুতে যাচ্ছে। এটাকে কি বলে? এটা অভিলম্ব বলে। তাহলে এখানে যে কন্ডিশনটা হয় সেটা হলো যে অভিলম্ব থেকে দূরে চলে যায়। ঘন থেকে লঘুতে এলে অভিলম্ব থেকে দূরে চলে যায়। বোঝা গেল জিনিসটা? একই জিনিস যদি আমরা এইটার ক্ষেত্রে দেখি, যে লঘু থেকে ঘনতে এলে কি হচ্ছে, লঘু থেকে ঘনতে এলে
এরকম পড়ছে, যাওয়ার কথা এইরকম, কিন্তু কি হয় অভিলম্বের কাছে সরে আসে। কেমন আসে? অভিলম্বের কাছে সরে আসে। বোঝা গেল? এই যে রশ্মিটা আসছে সেটাকে কি বলছি আমরা? আপতিত রশ্মি। এইটাকে কি বলি আমরা? আপতিত রশ্মি। প্রতিফলনের ক্ষেত্রে রশ্মিটাকে বলতাম হচ্ছে প্রতিফলিত রশ্মি, কিন্তু এখানে প্রতিসরণ হচ্ছে তাই এটাকে নাম দিচ্ছি প্রতিসৃত রশ্মি। এটা কিন্তু আমরা আগে জেনে এসেছি অলরেডি, ঠিক আছে, আগের ক্লাসে। তো এই কোণটা আই, এই কোণটা আর, তাহলে এইটা কি হবে? এইটা হচ্ছে আপতন কোণ। আপতন কোণ। আর এটা কি কোণ বলবো আমরা? এটাকে বলবো আচ্ছা এইটা শুধু এটা তো চ্যুতি হয়ে গেল, এতখানি পুরোটা অভিলম্ব থেকে যতখানি যাবে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ। ক্লিয়ার হলো? তাহলে একবার আমার সঙ্গে রিপিট করে নাও। এই রশ্মিটাকে আপতিত রশ্মি, এই যেটা বেরিয়ে যাচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল থেকে, যেটা পরবর্তীতে আসছে সেটাকে কি বলছি আমরা? সেটাকে বলছি প্রতিসৃত রশ্মি। এইটাকে আইটাকে কি বলছি? আপতন কোণ। আর এটাকে কি বলছি? প্রতিসরণ কোণ। ঠিক আছে? তাহলে এটা প্রতিসরণের কনসেপ্টে কিন্তু এটা হচ্ছে বেসিক। আর যদি এটা হলো ঘন থেকে লঘুতে যদি আসে তাহলে অভিলম্বের থেকে দূরে চলে যাবে, আর লঘু থেকে যদি ঘনতে আসে তাহলে অবিলম্বের কাছে সরে আসবে। বেসিক। ওকে, এই পার্টটা তো গেল। এবার দুটো সূত্র আছে। কার? দুটো সূত্র আছে হচ্ছে প্রতিসরণের। দুটো সূত্র, প্রতিফলনেরও আমরা দুটো সূত্র দেখেছিলাম, প্রতিসরণেরও দুটো সূত্র আছে। তা প্রথম সূত্র যেটা প্রত্যেকেরই জানা, প্রথম সূত্র প্রতিসরণের প্রথম সূত্র কি বলে না? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত হয়। কি বললাম? আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে, লিখে দিই, আপতিত রশ্মি, তারপর হচ্ছে প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এটা তোমার আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর, তাহলে বোঝা গেল তো কোনটা বলছি? দুই মাধ্যম, এইটা হচ্ছে বিভেদ তল। তাহলে কি হচ্ছে? আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং এই যে আপতন বিন্দু, এটা আপতন বিন্দু, তো আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের উপর কি হচ্ছে? এই যে অঙ্কিত যে অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত হয়। অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত হয়। না, সিম্পল। এটা প্রথম সূত্র চলে গেলাম। ক্লিয়ার? এবার আসি, এটা তো বোঝা গেল। এবার আসি দ্বিতীয় সূত্রে। দ্বিতীয় সূত্র, এটাকে আমরা স্লেনের সূত্রও বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি? স্লেনের সূত্রও বলতে পারি। ঠিক আছে? বলছে যে দুটো মাধ্যম আছে, দুটি মাধ্যমে এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে কি হচ্ছে? আচ্ছা, আলোর ক্ষেত্রে, আচ্ছা মাধ্যম, দুটি এটা নির্দিষ্ট কথা লিখতে হবে। দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে
একটি নির্দিষ্ট একটি দুবার হয়ে গেছে, একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে বা লেখো আলোর যদি প্রতিসরণ হয়, আলোর যদি প্রতিসরণ হলে কি হয়, মানে মনে রাখবে সবচেয়ে সোজা সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু 0। কি বললাম, ইকুয়াল টু ধ্রুবক সাইন আই মানে কি, আই মানে কি কি বলেছিলাম, আইটা কোনটা হয়, এইটা হয়, আর কোনটা হয়, আর কোনটা হয়, এইটা হয়। তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। কি বললাম, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি হয়, ধ্রুবক হয়। তার মানে এটাকে কিভাবে লিখবো, যে সাইন, তাহলে সাইন আই বাই সাইন আর সমান সমান হয় কনস্ট্যান্ট। এই জিনিসটা কি, এটা আবার যখন নেক্সটে বোঝাচ্ছি তখন আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তাহলে এটা কি বুঝলাম, যে প্রথমটা হলো আপাতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপাতন বিন্দু দুই মাধ্যমের উপর বিভব তলের উপর অঙ্কিত বিলম্বে একই সমতলে অবস্থিত হয়। আর দ্বিতীয় সূত্র অনুসারে কি দেখলাম, যে দুইটা নির্দিষ্ট মাধ্যমের বিভব তল এবং নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভব তল এবং একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে কি হয়, আপাতন প্রতিসরণ যদি আলোটা যদি প্রতিসরণ হয়, তাহলে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন কি হয়, পরস্পর ধ্রুবক হয়। এবং সেটা কিভাবে বিশ্লেষণ করা যায়, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পার্টটা বুঝবো। আচ্ছা, আর এই যে কনস্ট্যান্ট বা ধ্রুবক, কনস্ট্যান্ট বা ধ্রুবক একে কি বলে, প্রথম মাধ্যমের সাপেক্ষে, প্রথম মাধ্যমের সাপেক্ষে কি বলা হয়, দ্বিতীয় মাধ্যমের কনস্ট্যান্ট বলা হয়। ঠিক আছে, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়। দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক। ক্লিয়ার? তাহলে এই কনস্ট্যান্টটাকে আমরা কি বলছি, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারাঙ্ক। একে 1μ2 এইভাবেও ডিনোট করা হয়ে থাকে। কিভাবে, 1μ2 এইভাবেও ডিনোট করা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, দেখো দেখো I1 আর I2 এটা কি হচ্ছে, আই কিসের হয়, আপাতন কোণের হয়, তাই তো। তাহলে I1 আর I2 এদেরকে কি হিসাবে ব্যবহার করা হয়, আপাতন কোণের জন্য। আপাতন কোণের জন্য ব্যবহার করা হয়। আর R1 R2কে কি জন্য ব্যবহার করা হয়, প্রতিসরণ, আপাতন নয় আপতন হবে। ঠিক আছে, আর R1 আর R2কে কি কোণ না, প্রতিসরণ কোণের জন্য ব্যবহার করা হয়। কি কোণের জন্য ব্যবহার করা হয়, প্রতিসরণ কোণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? আচ্ছা, এবার যদি আমি এটাকে বিস্তারে লিখতে যাই, তাহলে এটাকে কিভাবে লিখব, দেখো অ্যাকচুয়ালি যদি আমরা বলি, দেখো 1μ2, ঠিক আছে, এটাকে কি লিখব, প্রথমে কি, প্রথমে দেখো I1 আর R1 দিয়ে লিখব। ঠিক আছে, কীভাবে লিখব না, প্রথম মাধ্যমে কি হচ্ছে, সাইন I1 কি বলেছে, কারণ এখানে কোথা থেকে পেলাম, কারণ আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়। তাহলে প্রথমে লিখলাম আপাতন কোণ, আর প্রতিসরণ কোণকে R1। ঠিক আছে, তাহলে সাইন R1 ইকুয়াল টু, একইভাবে আমরা আরও কি লিখতে পারবো, যদি দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে মানে I2 আর R2-র জন্য ভাবি আমরা, তাহলে কিভাবে লিখব, দেখো তাহলে সাইন I2 সমান বাই সাইন R2, এইটাই হচ্ছে স্লেনের সূত্র। স্লেনের সূত্র বোঝা গেল, বোঝাতে পারলাম জিনিসটা? এবার দেখো আর একটা জিনিস কিন্তু বুঝতে হবে, এই যে 1μ2
টু, এইটাকে কি বলা হয়? অ্যাকচুয়ালি কি হয়, এটাকে বলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কি বলে? দেখো, প্রথম মাধ্যমের সাপেক্ষে, কথাটা কি বলছে? প্রথম মাধ্যমের সাপেক্ষে। কার ওপর বেস করে হচ্ছে? প্রথম মাধ্যমের মানে মাধ্যমে বেস করে। তাহলে তাকে আমরা কোথায় লিখি? এই μ1 নিচে লিখব, আর কার? μ2। তাহলে কি বলছি এখানে? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 μ2। তাহলে যেটা আগে থাকবে সেটা চলে যাবে নিচে, যেটা থাকবে পরে সেটা চলে যাবে ওপরে। এইটা ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। তাহলে আচ্ছা, এবার একটা জিনিস বলো তো, যদি কোথায় করি, যদি লম্বভাবে আপতন হয়, যদি লম্বভাবে আপতন হয় আলোর, তাহলে সিম্পলি মিউ সমান কি লিখব? সাইন আই বাই সাইন আর। কোনো কিছু নেই, যদি লম্বভাবে আপতিত হচ্ছে তাহলে কেমনভাবে? যদি লম্বভাবে আপতিত হয় তাহলে কিন্তু এই যে স্লেনের সূত্রটা সেটা প্রযোজ্য হবে না। বারবার বলছি, যদি আলোকরশ্মি লম্বভাবে আপতিত হয় তাহলে কিন্তু এইটা আমাদের লম্বভাবে আপতিত হলে স্লেনের সূত্র কার্যকরী হবে না। এবারে দেখো, আমরা দেখো এখানে কি এঁকেছি, এই ছবিটা দেখো, বা যত কটা ছবি দেখবে সব দেখবে তির্যকভাবে ছবিটা এঁকেছি। সব কেমনভাবে ছবি এঁকেছি? তির্যকভাবে ছবি এঁকেছি। তাহলে লম্বভাবে যেটা করেছি, লম্বভাবের জন্য কিন্তু আমাদের স্লেনের সূত্র চলবে না। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো, আমরা জানবো চ্যুতি কি। এই চ্যুতি বস্তুটা কি? নতুন একটা টার্ম আমাদের অ্যাড হয়েছে, চ্যুতি, যেটা সম্বন্ধে মানে দেখো সেটা খুব বেশি চাপের কিছু নেই, সিম্পলি ছবি আঁকলেই আমরা বুঝতে পারবো। দেখো, যে আমরা ছবিটা এঁকে নিই, যেটা অলরেডি একবার এঁকেছি। বেঁকে গেল একটু। এর যাওয়ার কথা কেমন? আর একটা ছবি আঁকি এদিকটায়। ঠিক আছে, দুটো রশ্মি কি আঁকলাম আমি। মাধ্যমটা এখনও ডিনোট করিনি, মাধ্যমটা ডিনোট করলে বোঝা যাবে কোন দিকে যাবে কোন দিকে যাবে না। ঠিক আছে, তাহলে প্রথমটায় আমি আঁকছি, ধরো প্রথমটায় লিখলাম এইটা হচ্ছে লঘু মাধ্যম, ধরো বায়ু, সেখান থেকে জলে যাচ্ছে, মানে কি আর কোথায় যাচ্ছে না লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে। তাহলে বলো আমাকে, যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তাহলে কি হয় না রশ্মিটা কি হয়? অভিলম্বের দিকে সরে আসে। কোন দিকে সরে আসে? অভিলম্বের দিকে সরে আসে। এইটা ক্লিয়ার? ঠিক উল্টো ঘটনাটা এখানে করব, যে এইটা হচ্ছে ঘন মাধ্যম আর এই নিচেরটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসে আলোকরশ্মি তাহলে কি হয় না অভিলম্ব থেকে, এটা অভিলম্ব থেকে দূরে সরে যায়, অভিলম্ব থেকে দূরে সরে যায়। তা এই জিনিস আমরা অলরেডি জেনে এসছি। ঠিক আছে, এইখানে যে কোণটা পড়ছে মানে যে কোনো আপতন কোণ সেটাকে আমরা আই দিয়ে ডিনোট করি। এইবারে বিষয় হচ্ছে যে এখন এই ছবিটার ক্ষেত্রে যখন আলোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে তখন প্রতিসৃত রশ্মি, মানে প্রতিসৃত রশ্মি তো এটা, তাহলে প্রতিসরণ কোণ কোনটা? এইটা। কোনটা? এই যে এইটা। প্রতিসরণ কোণ কোনটা? এই যে এখানটা যেটা দাগ দিলাম, এইটা হচ্ছে প্রতিসরণ কোণ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যাবার কথা ছিল তো এখান দিয়ে, কিন্তু যাবার কথা ছিল এই যে ডটেড লাইনটা দিয়ে, কিন্তু যাচ্ছে কোথা দিয়ে? এই ব্ল্যাক লাইনটা দিয়ে। ঠিক আছে, তাহলে এই যে কোণ, এই জায়গাটা, এই যে এই জায়গাটা আসছে, এই যে এই জায়গাটা, এইটাকে বলছে আমাদের চ্যুতি কোণ। এটা কি বলছে? চ্যুতি। আমাকে কেউ বলতে পারবে এর মানটা কত হবে? এই যে কোণটায় হলো, এই কোণটার মান কত হবে? এই যে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে আই মাইনাস আর। প্রশ্ন হচ্ছে কেন এরকম হলো? দেখো, আমি ছোটোবেলায় একটা উপপাদ্য শিখেছিলাম আমরা, কেমন? যদি কোনো এরকমভাবে ক্রস করে তাহলে এরকম বিপ্রতীপ কোণগুলোকে সমান হয়। ঠিক আছে, বিপ্রতীপ কোণ সমান হয়, তাই দেখেছিলাম তো, মানে এইটা সমান এইটা আর এইটা সমান এইটা, এরকম শিখেছিলাম অলরেডি। তাহলে এইখানকার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, ছবিটা আরেকবার রিক্রিয়েট করি তাহলেই বোঝা যাবে।
তাহলে দেখো এই যে এই কোণটা আর এই কোণটা সমান, তো তাহলে এইটা যদি আই হয় তাহলে এইটা হবে, এইটা হবে, এই পুরোটা হবে আই, এইটা আই হলে এইটাও আই হবে। কিন্তু আলোটা এখন যাচ্ছে কোথা দিয়ে? এখান দিয়ে যাচ্ছে। তাহলে এইটুকুনি বলে দিচ্ছে আর এই অ্যাঙ্গেলটা, তাহলে এইটুকুনি যেটা পড়ে আছে সেই পুরোটা ছিল আই, বাকিটা হচ্ছে আর। তাহলে আই মাইনাস আর হবে এই কোণটার ভ্যালু। একই রকমভাবে যদি এটা এখানে অ্যাপ্লাই করি, দেখো ভালো করে, এখানে হচ্ছে আই, তাহলে অ্যাকচুয়ালি আমার পুরোটা এটা কতখানি হওয়ার কথা ছিল? এইটা হওয়া উচিত ছিল আই। কিন্তু এখন আমার কি হচ্ছে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে যে প্রতিসরণ কোণটা, এই ছবির ক্ষেত্রে যে প্রতিসরণ কোণটা হবে সেটা কোনটা হবে? এই পুরোটা হবে। এবং প্রতিসরণের কোণের নাম কি দেবো আমরা? আর। প্রতিসরণ কোণের নাম কি দেবো? আর, মানে এটা পুরোটা কিন্তু, হ্যাঁ। এবার তাহলে আমার শুধু কোনটুকুনি চাইবে? এইটুকুনি চাই। তাহলে এইটুকুনি কি করে বার করব? এইটা পাবো হচ্ছে পুরোটা হচ্ছে আর, সেখান থেকে আই মাইনাস যাবে, মানে বাদ যাবে। তাহলে আর মাইনাস আই হচ্ছে আমার কোনটা হচ্ছে চ্যুতিকোণ। তাহলে এখানে কি হচ্ছিল? এখানে হচ্ছে আই মাইনাস আর, এখানে হচ্ছে আর মাইনাস আই। কেন হলো আশা করছি বোঝা গেল। এবং এই যে চ্যুতি হচ্ছে, এই যে কিছুটা প্রতিসরণ হচ্ছে, এর কারণের জন্য আমরা যখন রাতের আকাশে তারা দেখি, তারাগুলো দেখবে মিট 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 করছে। ঠিক আছে, এবার এর কারণটা বলবো যে কেন মিটমিট করছে বা ঝিকমিক করছে। মিটমিট তো অ্যাকচুয়ালি ঝিকমিক বলে ব্যাপারটাকে। তো ঝিকমিক করছে কেন? দেখো বিষয়টা ভালো করে খেয়াল করবে যে তারা কিন্তু প্রচুর দূর থেকে মানে আলোটা আসছে, তারার আলোটা, কারণ তারাগুলো প্রচুর 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 দূরে আছে। এবার দেখো যে বিভিন্ন আমাদের বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে আলোটা আসছে, খুব ভালো কথা। কিন্তু যে বিভিন্ন বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যখন আসছে, বিভিন্ন স্তর অতিক্রম করছে। পৃথিবীর ওপরে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, তাহলে বিভিন্ন স্তরের উষ্ণতা আলাদা, বিভিন্ন স্তরের টেম্পারেচার আলাদা আলাদা। টেম্পারেচার যদি আলাদা হয় তাহলে ডেনসিটি বা ঘনত্ব আলাদা। তার মানে হয়তো কখনো লঘু থেকে ঘন মাধ্যমে যাচ্ছে বা কখনো ঘন থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, হতেই পারে। তাহলে সেরকম ক্ষেত্রে কি হবে? আলোর প্রতিসরণ ঘটছে, এই যে ঘটনাগুলো ঘটছে এই বায়ুমণ্ডলের স্তরগুলোর মাঝখানে। ঠিক আছে, আলো আসছে, হয়তো অনেক সময় এরকম বেরিয়ে যাচ্ছে, কখনো হয়তো কাছে চলে আসছে, কখনো দূরে, এরকমভাবে বেরোচ্ছে, বেরোতে আরও দূরে চলে গেল, হতেই পারে, এরকম কোনো ব্যাপার নেই। এবার বিষয় হচ্ছে, বা হয়তো এটা ধরো অত দূরে না গেল, কাছের দিকে চলে এলো, হতে পারে। অ্যাকচুয়ালি লোকেশনও সঠিকভাবে বুঝতে পারি না। এবার বিষয় হচ্ছে, তাহলে আলো তো এইভাবে ট্রাভেল করে, তাহলে এর সঙ্গে দেখো তোমরা ভালো করে খেয়াল করে এটাও বুঝতে পারছো এর সঙ্গে যে এখানে কি অ্যাপ্লাই হচ্ছে? স্লেনের সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এর যে গতিপথটা তাহলে এটা স্লেনের সূত্র হিসাবে যখন করছে, আমাদের চোখে এসে যখন পড়ছে, তখন কোন মাধ্যমগুলো আসছে? টেম্পারেচার এবং ঘনত্বের জন্য প্রতিসরাঙ্ক বদলাচ্ছে। প্রতিসরাঙ্ক বদলালে কি এর যে গতিপথও বদলাচ্ছে। ঠিক আছে, তাই জন্য এই নিরন্তর গতিপথে যে পরিবর্তন করছে, এর ফলে আমাদের চোখে কি হয়? ওই ঔজ্জ্বল্যের হ্রাস বৃদ্ধি করে, কখনো উজ্জ্বলতা হ্রাস পায়, কখনো বৃদ্ধি পায়। এই কারণের জন্যই কিন্তু রাতের আকাশে আমাদের নক্ষত্রগুলোকে বা তারাগুলোকে ঝিকমিক করতে দেখতে পাই। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? চল নেক্সট। এবার দেখো একটু প্রিজমের কনসেপ্ট লাগবে। কিসের কনসেপ্ট লাগবে? প্রিজমের কনসেপ্ট। ঠিক আছে, প্রিজমের কনসেপ্ট লাগবে আর একটু স্ল্যাপের কনসেপ্ট লাগবে। দেখো প্রিজমের কনসেপ্টটা কি হয়, প্রথমে একটা প্রিজম কম বেশি তোমরা সবাই দেখেছো। কেমন হয় সাধারণভাবে প্রিজম? এটা একটা ট্রায়াঙ্গেল ব্যাপার স্যাপার থাকে। ঠিক আছে, তারপরে এটায় এইরকম আর কি থাকে, মানে অ্যাকচুয়ালি এটাকে 3D আঁকতে গেলে, 3D করে বোঝাতে গেলে জিনিসটা এইরকম হবে অনেকটা, এইরকম হবে অনেকটা। ঠিক আছে, যেখানে যদি আমরা বোঝাতে চাই এর সঙ্গে সমান্তরালভাবে, ঠিক আছে, হ্যাঁ এইরকম ধরো, একটু নাম দিয়ে নিই।
দেখো নামগুলো দিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো বুঝতে সুবিধা হবে। প্রথমে এটা হচ্ছে ত্রিভুজটা কি বলছে, মেনলি বলছে তিনটে আয়তকার। কেমন? তিনটে আয়তকার। দেখো এই সেকশনটা ভাবো, একটা দুটো আর ওপরে একটা, তিনটে, ঠিক আছে। তিনটে আয়তকার সেকশন, মানে এই দুটো এইরকম আছে, হ্যাঁ, মানে কেমন দেখায় ওরকম, ঠিক আছে। উপরে উঠে আছে, তলায় একটা ভূমি আছে, ঠিক আছে। তাহলে তিনটে আয়তকার আর দুটো কেমন ত্রিভুজাকার তল আছে। এই যে মাধ্যমটা, একে বলছি আমরা প্রিজম। একে আমরা কি বলছি? প্রিজম বলছি, ঠিক আছে। তাহলে এর প্রতিসরক তল আছে। এর কোনগুলোকে প্রতিসরক তল বলবো? এই যে এর ওপরে যেমন এরকমভাবে আছে না দুটো, তো সেই দুটোকে বলবো প্রতিসরক তল। এবার যদি আমাকে বলতে বলো তাহলে কোনটাকে, এখানে ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবিতে দেখো এটা ডি। এই দেখো প্রতিসরক তল কোনটাকে বলবো? ডি এফ জি কে, ঠিক আছে। আর কাকে বলবে? ডি এফ জি কে, ডি এফ জি কে, এটা একটা প্রতিসরক তল। আর কাকে বলবে? এখান থেকে ডি, এদিকে আসি ই, ডিই, এদিকে এইটা যায় এইচ কে, তাহলে ডি ই এইচ কে। এই যে দুটো পেলাম, এরা হচ্ছে কি বললাম, এটা প্রতিসারক তল। প্রতিসারক তল, ঠিক আছে। কি করে এইটাতে কি হয়, যে প্রিজমের মানে এই দুটোতে কী হয়, প্রিজমের যে তলে আপতিত হবে রশ্মিটা, ঠিক আছে, প্রতিসরণের পর থেকে, মানে যে তলে আপতিত হয় আর যেখান দিয়ে নির্গত হয়, আলোকরশ্মি যে তলে আপতিত হয় আর যে তল দিয়ে নির্গত হয়, সেগুলোকে মেনলি আমরা কি বলি? প্রতিসারক তল বলে থাকি, ঠিক আছে। এর পরের পয়েন্টে কি আছে? এর পরের পয়েন্টটা আছে প্রধান ছেদ। প্রধান ছেদ কোনটাকে বলছি? সহজ কথা, এই যে আমরা ইমাজিনারি এঁকেছি এই জায়গাটা এ বি সি, এইটাকে আমরা প্রধান ছেদ বলছি। এ বি সিকে বলছি কি না? প্রধান ছেদ, ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে প্রতিসারক কোণ। অ্যাকচুয়ালি এই যে দেখো, এই কোণটাকে আর এই কোণটাকে, অ্যাকচুয়ালি এই কোণ দুটোকে আমরা বলি প্রতিসারক কোণ, ক্লিয়ার? এই দুটোকে বলি আমরা প্রতিসারক কোণ। আর প্রান্তরেখা কাকে বলি? দেখো এই দেখো, ডি কে প্রান্তরেখা, এফ জি প্রান্তরেখা, কে জি প্রান্তরেখা, এগুলোকে আমরা প্রান্তরেখা বলে অভিহিত করে থাকি, ঠিক আছে। আর ভূমি কাকে বলি? দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা, প্রিজমের ছবিটা দেখতে পাচ্ছ, এখানে দেখো ভূমিটা পরিষ্কার বুঝতে পারবে। ই এফ জি এইচ, মানে এই যে এই সেকশানটা হচ্ছে ভূমি, এই যে এই সেকশানটা হচ্ছে ভূমি, মানে ই এফ জি এইচ, এই সেকশানটা হচ্ছে ভূমি, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটা প্রিজম। তো প্রিজম, এটা এই বেসিক ফান্ডামেন্টাল জিনিসটাই আমাদের প্রিজমের লাগে, ঠিক আছে। জিজ্ঞেস করে যে প্রান্তরেখা কোনটাকে বলে, কোনটাকে কি বলে, আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করে থাকে পরীক্ষার সময়। এটা গেল। এরপরে যে পার্টটা দেখবো সেটা হচ্ছে স্ল্যাবের পার্টটা, খুব ইম্পর্টেন্ট স্ল্যাবের পার্টটা। একটা কাঁচের স্ল্যাব আঁকছি, হ্যাঁ, মানে একটা আয়তঘনক, ঠিক আছে। এটা ধরো একটা এরকম একটা কাঁচের স্ল্যাব আছে, ভালো। এবারে নামগুলো দিয়ে নিই, নামগুলো দিয়ে দিয়েছি। এবার দেখো আমি যদি বলি এখানে প্রতিসারক তল কোনটা, সহজ কথায় এটা এই যে উপরের তলটা আছে আর নিচের তলটা আছে, মানে কি এ বি সি ডি আর ই এফ জি এইচ, এই দুটো হচ্ছে এখানে প্রতিসারক তল, ঠিক আছে। তাহলে এটা ধরো একটা কাঁচের স্ল্যাব। তাহলে আমরা যদি ওপর থেকে কোনো লাইট ফেলি, লেজার লাইট হোক বা যেই লাইট হোক, আমরা যদি ফেলি, তাহলে কি হবে ব্যাপারটা দেখো, আলোটা বায়ু মাধ্যম থেকে এখানে পড়লো, কোথায় এলো? কাঁচ মাধ্যমে এলো, তার মানে কি হলো? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকলো, ঠিক। তারপরে এখান দিয়ে আবার গেল, ঠিক আছে,
গিয়ে আবার এখান থেকে এই প্রতিফলক তল থেকে যখন বেরোচ্ছে তখন বেরোনোর সময় কি হবে, দেখো এটা ঘন মাধ্যম, কাঁচ তো ঘন মাধ্যম, তাহলে এখান থেকে বেরিয়ে কোথায় যাবে, লঘু মাধ্যমে যাবে। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে, তাহলে লঘু থেকে ঘন, ঘন থেকে লঘু মাধ্যমে যাবে। তাহলে আমাদের ব্যাপারটা কেমন হবে ছবির দ্বারা বুঝবো। দেখি এটা মুছে দিই আগে। দেখো এবার স্ল্যাবটা আমরা এভাবে এঁকেছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, করতে সুবিধা হবে। প্রথমে ধরো আলোকরশ্মি, একটু বেশি হয়ে গেল, আলোকরশ্মি ধরো এখানে এসে পড়লো, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, আমাদের অভিলম্ব আছে। তাহলে এই রশ্মিটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা, এর যাওয়ার কথা কেমনভাবে, এইভাবে যাওয়ার কথা, কিন্তু কি হবে, এইটা তো লঘু মাধ্যম, কাঁচটা হচ্ছে ঘন মাধ্যম, তাহলে কি হবে, অভিলম্বের দিকে সরে আসবে। কি হবে, অভিলম্বের দিকে সরে আসবে। তাহলে এইভাবে এসে কেমনভাবে যাবে, এইভাবে গেল, যাওয়ার কথা ছিল কেমন, এইভাবে গেল, কোথায়, এইখানে। আবার দেখো এখানে কাঁচের স্ল্যাব শেষ, তার মানে এখানে কি হচ্ছে, ঘন মাধ্যম শেষ। তাহলে আবার আমি দুই মাধ্যমের বিভেদ তল পেলাম, তাহলে আমাকে একটা অভিলম্ব অঙ্কন করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, দেখো এই কোণটা কি, এই কোণটা হচ্ছে আই, মানে কি, এটা হচ্ছে আপতন কোণ, ক্লিয়ার। তাহলে এখান থেকে যখন আলোটা বেরোবে, এখানে এটার নাম দিলাম R1, এটা I1 দিই, ওটা R1 থাক, ঠিক আছে, বোঝা গেছে। এইবারে যখন ভালো করে এই জায়গাটা খেয়াল করে দেখো, এই দুটো বাহু দেখো, এই বাহুটা আর এই বাহুটা, মানে দুটো সমান্তরাল, আসছে না, দুটো সমান্তরাল বাহু, এবং দুটো সমান্তরাল বাহুর মধ্যে, দুটো সমান্তরাল বাহু দেখো, এই দুটো ছেদক, মানে এরকম ছেদক আছে, ঠিক আছে। তাহলে এরকম ছেদক থাকলে কি হয়, এই জেডের মতো একটা ব্যাপার হয় না, মানে এই কোণটা যা হবে, এই কোণটা একান্তর কোণ হবে। তাহলে আমরা বলতে পারবো এই কোণটা যদি R1 হয়, তাহলে এই যে কোণটা হচ্ছে, ভালো করে টেনে দিই, এই কোণটা হবে, এটাও R1 হবে, কারণ দেখো এই একান্তর কোণের মতো ঘটনা ঘটছে, ঠিক আছে। তাহলে এখান দিয়ে যখন আলোটা বেরোবে, এখান দিয়ে যখন আলোটা বেরোবে, কেমনভাবে বেরোনোর কথা, দেখো বেরোনোর কথা কেমনভাবে, এইভাবে বেরোনোর কথা, কিন্তু যাচ্ছে কিভাবে, ঘন থেকে লঘু, ঘন থেকে লঘুতে গেলে কি হয়, অভিলম্বের থেকে দূরে সরে যাবে। লঘু থেকে ঘন এলে অভিলম্বের কাছে, আর ঘন থেকে লঘুতে গেলে অভিলম্বের থেকে দূরে সরে যাবে, বোঝা যাচ্ছে। তাহলে এই ভ্যালুটা হবে I2। এবার একটা জিনিস দেখা যাবে, যদি এটা সঠিকভাবে আঁকা হয়নি, অ্যাকচুয়ালি এটা হবে আরও কাছে হবে, ঠিক আছে, এক মিনিট, এটা যাওয়ার কথা এইভাবে, এর সঙ্গে সমান্তরালে থাকবে। মানে জিনিসটা কি হবে অ্যাকচুয়ালি, যে এই যে প্রথমে যে আলোটা আসছিল, একটা স্ল্যাব পেলো, তারপর যখন বেরোচ্ছে তখন এই রশ্মিটার সঙ্গে অবস্থানের পরিবর্তন হতে পারে, সমান্তরালভাবেই বেরোচ্ছে। মানে যদি তুমি এখানে ডটেড লাইন আঁকো, দেখবে এর সঙ্গে সমান্তরালভাবেই বেরোচ্ছে, কোণের অ্যাঙ্গেলের কোনো বিচ্যুতি ঘটবে না। এবার কেন ঘটবে না সেটা একটু প্রমাণ করতে হবে। কী হবে দেখো, এখান থেকে দেখো সাইন, আচ্ছা মিউ সমান কী লিখবো আমরা, সাইন I1 বাই সাইন R1, এটা লিখতে পারি এই ক্ষেত্রে স্লেনের সূত্র হিসাবে, আমরা তো জানি, ঠিক আছে। আর আমি যদি ঠিক এটাকে উল্টে দিই, যে সাইন R1 বাই সাইন I1 সমান 1 বাই মিউ, এটা লিখতে তো আমার আশা করি কোনো সমস্যা হবে না, এগুলো লিখে ফেললাম। এরপরে এখান থেকে একটা জিনিস দেখতে পাবে, আচ্ছা এখানে R1, তো এখানে ওকে 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 এখানে I2 হবে, কারণ এই যে কোণটা হচ্ছে, এইটা যেটা বেরোচ্ছে সেটা I2। দেখো এখানে কেন লিখছি, দেখো সাইন R1 বাই সাইন I2, এটা কিন্তু এই সেকশানের জন্য লিখছি, এই সেকশানটা সাইন R1 বাই সাইন I2 সমান 1 বাই মিউ, ঠিক আছে। আচ্ছা
তাহলে এখানে তো দুটো ইকুয়েশন আমি পেলাম। আমরা যদি এটা দুটোকে মাল্টিপ্লাই করি যে সাইন I1 বাই সাইন R1 ইন্টু এই পার্টটা সাইন R1 বাই সাইন I2 সমান মিউ ইন্টু 1/μ, মিউ ইন্টু 1/μ। এই মিউ গেল কেটে, আর এখান থেকে সাইন R1 কেটে গেল। তাহলে এখানে কি লিখতে পারবো? সাইন I1 বাই সাইন I2 সমান 1। তাহলে এখান থেকে কি লিখবো? সাইন I1 সমান এটার পাশে চলে যাবে সাইন I2। সাইন I1 আর সাইন কি পেলাম? I2 পেলাম। তাহলে এখান থেকে বলতে পারবো যে I1 সমান I2। যে কথাটা বললাম যে কোনো রকম বিচ্যুতি ঘটবে না, কোণের কোনো রকম বিচ্যুতি মানে কৌণিক বিচ্যুতি ঘটবে না, শুধুমাত্র কি হবে? পার্শ্বীয় সরণ ঘটবে, মানে এই যে শিফট করলো এই শিফটটা ঘটবে। তাহলে এটা দেখে আমরা এটাই বলতে পারলাম যে কোণের কোনো রকম মানে কোণের কোনো রকম বিচ্যুতি ঘটবে না, শুধুমাত্র কি হবে? পার্শ্বীয় সরণ ঘটবে, মানে শিফট করবে পাশে, শুধুমাত্র পার্শ্বীয় সরণ ঘটবে। এই যে কনসেপ্টগুলো আজকে শিখলাম এইগুলো কিন্তু আমাদের কিসের কাজে লাগবে? লেন্স পড়ার ক্ষেত্রে খুব কাজে লাগবে। ঠিক আছে, লেন্সটার কি কাজ হবে? ঠিক আছে, প্রতিসরণের ওপরই তো লেন্সটা অ্যাকচুয়ালি কাজ করে। প্রতিফলনের ওপর কিন্তু অলরেডি আমরা শিখে গেছি দর্পণ কীভাবে কাজ করে, প্রতিসরণের ওপর লেন্স কাজ করবে। নেক্সট দিন তাহলে আমরা লেন্সটা বুঝবো যে লেন্স কীভাবে কাজ করছে, কীভাবে করে, কীভাবে আলাদা দর্পণের থেকে কীভাবে প্রতিসরণ কাজ করছে সেগুলো বুঝবো। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা সব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।